স্বাগত সবাইকে। নবম শ্রেণী ক্লাস 9 বাস্তব সংখ্যা প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা হবে। পুরোটাই আলোচনা হবে বোর্ডে যা লেখা আছে। একদম দেখো, বাস্তব সংখ্যার মধ্যে টোটালটা কভার করা হবে। এক পলকে আমরা দেখিনি কি কি আজকে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। আর এক নিঃশ্বাসে যেটা পড়ে ফেললাম সেটাই বিস্তারিতভাবে গল্পে গল্পে সুন্দর করে উদাহরণের সাহায্যে আজকে বুঝিয়ে দিচ্ছি। চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও 9-এর ফরম্যাটে বোঝাচ্ছি, কিন্তু আজকের বেসিকটা যদি তুমি বুঝে নিতে পারো তাহলে আগামী দিনে অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেখানে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থায় তুমি থাকবে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সংখ্যার ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কি সেটা? যা কিছু করতে চাই সংখ্যা। আজকে যদি আমি বলি, আমি এই চ্যানেল থেকে প্রায় 650টা আমি ভিডিও আপলোড করে দিই, তাহলে 650। তুমি যদি মেলায় যাও, জিলিপির দাম যদি তুমি জিজ্ঞেস করো, 1 কেজি জিলিপির দাম হচ্ছে 20 টাকা। বাজারে ডিম কিনতে গেলে 8 টাকা। এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো, অর্থাৎ 1 থেকে 2, 3 করে যা চলবে, আমাদের সেই ছোটবেলায় যে শেখা কোটি অবধি যদি যায়, তাই সেটাই দৈনন্দিন জীবনে যা কিছু সংখ্যাগুলো লাগে সেগুলোকেই বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। কি বলা হবে? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা বুঝে নিলাম, এইটাকে একটা ডায়াগ্রামের মধ্যে আমরা নিয়ে আসবো। স্বাভাবিক সংখ্যা তাহলে কোনগুলো 1 থেকে শুরু করে চলতে থাকবে, তাই তো? তাহলে ডায়াগ্রামটা কি হবে সেটা একটু দেখে নি। তাহলে দৈনন্দিন জীবনে যা কিছু সংখ্যা আমাদের প্রয়োজনে লাগে সেইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এই যে ন্যাচারাল নাম্বার, এই টোটাল ব্যাপারটাকে একটা বৃত্তের মধ্যে আটকে দিয়েছি। যেহেতু ন্যাচারাল নাম্বার, ন্যাচারালের এন, তাহলে এই ডায়াগ্রামটাকে আমি নাম দিলাম, বা ন্যাচারাল নাম্বারকে সংক্ষেপে যে অক্ষর দ্বারা, যে অ্যালফাবেট দ্বারা সূচিত করে সেটা হচ্ছে এন। তাহলে আমি এইটার পাশে আমি এন দিয়ে দিলাম, এন। ক্লিয়ার? এইবার দেখো, আমি যা কিছু এতক্ষণ বললাম তার মধ্যে একজনকে এখনো রাখিনি। সেটা কে? সেটা হচ্ছে শূন্য। তাহলে শূন্যকে আমি কোন দলে ফেলবো? শূন্য কি স্বাভাবিক সংখ্যা? না, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। যখনই এই দলের সাথে আমি শূন্যকে যোগ করে দেব, তখন তাদের নিয়ে একটা সেট তৈরি করা যায়। অর্থাৎ ন্যাচারাল নাম্বার এবং সাথে শূন্য, এদের একসাথে বলা হবে অখণ্ড সংখ্যা। কি বলা হবে? অখণ্ড সংখ্যা। তার মানে স্বাভাবিক সংখ্যা কিন্তু শূন্য বাদ দিয়ে, আর তার সাথে যখন শূন্য যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে গেল সেট। যেটা তৈরি হলো সেই সেটটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা এবং শূন্য এটা নিয়ে যে সেট তৈরি হলো, যে দলটা তৈরি হলো, তাকে আমরা হোল নাম্বার অর্থাৎ ডাব্লু দিয়ে আমরা চিহ্নিত করলাম। ক্লিয়ার? এবার মজার ব্যাপার যেটা দাঁড়ালো, আমরা এতদিন ধরে পাটিগণিতে যা কিছু আমরা হিসেব নিকেশ করেছি, দেখো এই সংখ্যাগুলোই নিয়েই আমরা কিন্তু হিসেব নিকেশ করেছি। সেখানে কি করতে হয়? যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়। যা কিছু করা হোক না কেন, অর্থাৎ দুটো অখণ্ড সংখ্যার যোগফল সেটাও অখণ্ড সংখ্যা হবে, দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফল সেটাও অখণ্ড হবে, গুণফল তাও অখণ্ড, ভাগফল তাও অখণ্ড, সবই হবে অখণ্ড সংখ্যা। এতক্ষণ ধরে যে আলোচনা হলো, একটা বিষয় নিশ্চয়ই সবার মধ্যে খুঁজখুঁজ করছে। ক্লাস 6 বা 7-এর পর থেকে তো একটা নতুন একটা বিষয় শুরু হয়, অ্যালজেব্রা। সেখানে তো আমরা একটা নেগেটিভ সংখ্যা, এই একটা কনসেপশন তো আমরা পেয়েছি। সেখানে কি দেখেছি? -1 বা -2 বা -3 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ 0 থেকে 1 ঘর কম হচ্ছে -1, 0 থেকে 2 ঘর কম হচ্ছে -2, 0 থেকে -3 3 ঘর কম। এইভাবে টোটাল ব্যাপারটা চলছে। তাহলে এদের আমরা কোন জায়গাটায় রাখবো? এদেরও তাহলে এর সাথে জুড়ে দিই। এই সংখ্যাগুলোকে যেগুলো লিখলাম, -1, -2, -3 এরকম চলছে, -4, -500, যা কিছু হতে পারে, সব -800, যত নেগেটিভ সংখ্যা আছে সবাইকে নিয়ে যে দলটা তৈরি করা হলো সেইটাকে বলা হবে পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার দলটাকেও আমরা একটা অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করে ফেলি, সেটা হচ্ছে জেড। যা কিছু পূর্ণ সংখ্যা আমরা পেলাম, সেই সংখ্যাগুলোকে আবার দুটো অ্যাঙ্গেলে
দুটো বিষয়ের দিক থেকে একটু আলাদা করা যেতে পারে। যদি এমন হয় একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা একমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, অর্থাৎ ওই সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যাবে নিঃশেষে আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে নিঃশেষে, তবে সেই সংখ্যাটাকে বলা হবে মৌলিক সংখ্যা। ধরে নাও 7, এই 7কে কিন্তু কেবলমাত্র 1 এবং 7 দিয়েই ভাগ যায়, নিঃশেষে ভাগ যায়, ভাগফল থাকবে না, তাহলে 7কে বলা হবে মৌলিক সংখ্যা। এরকম প্রচুর সংখ্যা খুঁজে পাওয়া যাবে, আমরা জানি 13, 17, 19 পরপর অনেক চলবে, 100 অব্দি প্রচুর আছে, আরো আছে। আর এর উল্টোটা ধরে নাও 8, 8কে কি দিয়ে ভাগ যাচ্ছে? 1 দিয়ে তো যাচ্ছেই, 2 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে, তার মানে 1 এবং সেই সংখ্যা ছাড়াও 2 এবং 4 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাকে বলা হবে যৌগিক সংখ্যা। এরপরে হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কারা? 9 স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি বলা হয়, জোড় সংখ্যা তারাই যারা 2 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে, তাদের বলা হবে জোড় সংখ্যা। আর যদি একটু বড়দের মতো বলা হয়, জোড় সংখ্যা মানে হচ্ছে 2 × n, n মানে যে কোনো অখণ্ড সংখ্যা। ক্লিয়ার? তার মানে 2 দ্বারা বিভাজিত, এই যে 8-এর কথা বললাম, এই 8টাকে বলা হবে জোড় সংখ্যা, কারণ 8কে 2 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ থাকে না। কিন্তু 7কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু একটা ভাগশেষ থাকবে 1, সেইটাই হয়ে যাবে বিজোড় সংখ্যা, অর্থাৎ জোড় হয়ে গেল, বিজোড় হয়ে গেল। তাহলে বিজোড়ের ক্ষেত্রে এখানে 2n + 1, n যে কোনো অখণ্ড সংখ্যা। এইবার আমি ছড়িয়ে ছিটিয়ে ডায়াগ্রামের মধ্যে কিছু সংখ্যা লিখলাম। ধরে নাও 5 ভাগের 2 ভাগ, নিচে 5 ওপরে 2, 8 ভাগের 3 ভাগ, 112 ভাগের 17 ভাগ, হতেই পারে, মাইনাসও হতে পারে, মাইনাস ধরো 9 ভাগের 2 ভাগ, -5 ওপরে 14 ভাগের 5 ভাগ, হতে পারে। তাহলে এদের দেখো আমরা ইতিমধ্যে শিখে গেছি, ওপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হবে হর, সবারই তাই আছে, লব বাই হর। লবকে যদি আমরা একটা জেনারেল অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করি, ধরে নাও সেটা পি, আর হরকেও যদি একটা জেনারেল অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করি, ধরে নাও সেটা কিউ, খেয়াল করে দেখো নিচের গুলো কখনোই কিন্তু শূন্য নয়, অর্থাৎ কিউ ইজ নট ইকুয়ালস টু 0। এইরকম আকারে যাদের প্রকাশ করা যাবে তারা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে খেয়াল করে দেখো ভেতরে যাদের আমরা লিখেছিলাম প্রত্যেকেই কিন্তু মূলদ সংখ্যা। 1কে 1/1 ভাবা যায়, 2কে 2/1 ভাবা যায়, সবাইকে নিচে 1 ভাবতে পারো। মাইনাসের সংখ্যাগুলোকেও নিচে 1 ভাবা যায়, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়। শূন্যকেও তো তুমি নিচে যা খুশি বসাও না কেন শূন্যই হবে, অর্থাৎ 0/13 ধরে নাও, তাহলে শূন্যই হচ্ছে। তাহলে সবাইকে মিলে যে সেটটা তৈরি হলো সেটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। তাহলে এরও একটা নামকরণ করে দিই, বড় হাতের আর রেশনাল নাম্বার। ক্লিয়ার? এর উল্টোটা তাহলে কি? মূলদ হয়ে গেল, তার উল্টোটা তাহলে অমূলদ। যাদের p/q আকারে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা, যেমন √2, √3, কিন্তু √4 নয়। কিন্তু √4 হলে আবার দেখো 2 × 4 2 হয়ে যাচ্ছে, মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এইগুলোকেই কখনোই p/q আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এই টাইপের সংখ্যাগুলোকে বলা হবে অমূলদ সংখ্যা। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি যা কিছু লিস্ট করেছিলাম পুরোটাই তোমাদের বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।